চলো আজ তোমাদের একটা কথা মানে কিছু ঘটনা শেয়ার করতে ইচ্ছা করছে, তো সেটা নিয়ে একটু বলি। সালটা 2007। আমার ভাইয়ের ছেলে 2রা জানুয়ারি শীতকাল ভাইয়ের ছেলে হয় এবং আমার তো খুব আনন্দ, যেহেতু আমার নেই, আমার ভাইয়ের বাচ্চা। তো হসপিটালে যখন হয় আমরা দেখে এসেছিলাম। আমি আমার ভাইয়ের বউকে বলেছিলাম, ওকে সব সিমটম দেখে আমি বলেছিলাম মেয়ে হবে। তারপরে বলেছিলাম যে তোর যদি ছেলে হয় আমার সব কিছু তোর ছেলে। ওর যখন ছেলে হয় অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ওর ভাইয়ের বউয়ের মাথার মধ্যে, সোমার মাথার মধ্যে ছিল। ও বেরিয়েই ও আমাকে দেখেই একটা কথা বলল, দিদি আমার কিন্তু ছেলে হয়েছে। আমি বললাম আমি জানি, আমার মনে আছে, আমার কথা দেয়া আমার মনে আছে। তো যাই হোক, ভাইয়ের বাচ্চাটার রাত্রির বেলা ওর যখন বেরোয়, মানে ওর কর্ড জড়িয়ে গেছিলো বাচ্চাটার, তখন সেই রাত্রিরেই সঙ্গে সঙ্গে আমরা ওর হয়েছিল ব্যারাকপুরের সোমার যে ডাক্তারের আন্ডারে ছিল, পিতৃষ সরকার, যতদূর আমি নামটা যদি ভুল না করি, তার ব্যারাকপুরের ওখানে নার্সিংহোম ছিল, ওখানে হয়েছে। এবং বাচ্চাটাকে যখন গলায় ওরম কর্ড জড়িয়ে গেছিলো, শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো, ওই রাত্রিরই বাচ্চাটাকে আমরা নিয়ে চলে আসি সোদপুরের সুপার মার্কেটের নার্সিংহোম। ওই নার্সিংহোমটার নামটা এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যথারীতি নিয়ে চলে আসি। পরের দিন আবার সোমাকে যখন দেখতে যাই, আমি বললাম, তখন ওকে কেউ বলতে পারছে না যে ওর বাচ্চাটা ওখানে নেই, ওর কাছে নেই। তখন আমি বললাম, কী রে তোর বাচ্চা কোথায়? তখন বললো, দিদি একটু পর, ডাক্তার বললে একটু পরে আমার কোলে দেবে। তখন আমি বললাম, তোর বাচ্চাকে কাল রাত্রেই আমরা নিয়ে চলে গেছি। বলছে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ, এরকম প্রবলেম, তোর বাচ্চা এখন ভালো আছে, আমরা সোদপুরে নিয়ে চলে গেছি। তো বাচ্চাটাকে তারপরে সোমাকে যখন ছাড়া হলো, তারপরে ওকে নিয়ে যাওয়া হলো। ওকে শুধুমাত্র বাচ্চাটাকে যেখানে রেখেছিল, আমাদের তো কাউকে ঢুকতে দেয়নি, শুধু ওকে ঢুকতে দিয়েছিল এবং অ্যাপ্রন পরিয়ে ওর দুধ খাওয়ানো হয়েছিল বাচ্চাটাকে। তারপরে যথারীতি তখন তো 2রা জানুয়ারি, মানে প্রচণ্ড শীতকাল। তখন আমি ভেবেছিলাম, তখন আমি জানি যে আমার মায়ের কাছে যাবে এবং আমাদের বাড়িটা ঠান্ডা, একতলা বাড়ি, যেহেতু খুব ঠান্ডা। তখন আমার খুব ইচ্ছা ছিল আমার ভাইয়ের বাচ্চাটার আতুর আমি তুলি। তখন সোমা তখন আমাদের সোদপুরের বাড়িতেই ছিল। তারপরে যেদিন বাচ্চাটাকে ছাড়া হয়, আমি, মা, ভাই, মানে আমি তখন চন্দননগরে গ্যাঞ্জেস জুটে আছি। তো আমার মা, ভাই বাচ্চাটাকে নিয়ে, আর কে এসেছিল মনে পড়ছে না। তো তখন আমার বাড়িতে আমি বলেছিলাম, এক মাস ওরা আমার মার পক্ষে, মার কষ্ট হয়ে যাবে সারাদিন রান্না করে আবার বাচ্চা দেখা, ওকে দেখা, তো আমার তো লোক আছে, তো আমার কাছেই থাকুক। তো বাচ্চাটাকে আমি নিয়ে এসেছিলাম এবং আমার চন্দননগরের মিলে, সারা মিলকে আমি আমার তরফ থেকে আমি সবাইকে রসগোল্লা বিতরণ করেছিলাম। এবং যেহেতু আমার ভাইয়ের বাচ্চাটার সেই সময় প্রায় 50,000 টাকার খরচা হয়ে গেছিল, সেই সময়ের কথা বলছি 2007-এ। তো অনেক টাকাই, তারপরে আরও মানে জাস্ট 50,000 সেটা থোক দেওয়া হয়েছিল, প্লাস আরও তো খরচা আছে। তখন আমি ভাইকে কিচ্ছু করতে দিইনি, আমি আতুরটা ঠাকুরমশাই ডেকে সব কিছু আমার দায়িত্বে আমি সব কিছু করেছি। তারপরে ওরা সোদপুর বাড়িতে চলে আসে। তারপরেও ভাইয়ের অন্নপ্রাশনটা তখন একটা কিছুর প্রবলেম হয়েছিল ভাইয়ের, বা যাই হোক, তখন মা বলেছিল যে চল মুখে দক্ষিণেশ্বরে প্রসাদটা দিয়ে তোরা কজন হোটেলে খাবি, তোদের খাইয়ে দেবো। তখন আমি মাকে বলেছিলাম, মা আমার তো সন্তান হলো না, তো ভাইয়ের বাচ্চাটার তাহলে যদি তুমি নানিমুখ না করো তাহলে তো 14 পুরুষের উদ্দেশ্যে জল পাবে না। তো তখন আমি ওদের 7 মাসে বোধহয় ছেলেদের অন্নপ্রাশন হয়, আমার বাড়িতে নিয়ে এসে
আমি ঠাকুরমশাই ডেকে নানি মুখ করাই এবং রান্না আমি তখন 50 জন আমার বাড়িতে নিমন্ত্রিত ছিল, 50 জন, জাস্ট কোয়ার্টারের কয়েকজন আর আমার কিছু রিলেটিভস। তো তখন অনেক টাকা ভাইয়ের মানে খরচা হয়েছিল যে কোনো কারণেই হোক, তাই জন্য মা বলেছিল যে অন্নপ্রাশনটা সেরকমভাবে করবো না, তা ওরকমভাবেই আমি যে না, নানি মুখটা করাতেই হবে। লোক খাওয়ানোটা কথা না, কথা হচ্ছে আমার 14 পুরুষের উদ্দেশ্যে জলটা দেওয়া। তো সেই দিনকে 50 জনের লোকের রান্না আমি করেছিলাম। আমার মোটামুটি সব রান্না হয়ে গেছিলো। যখন মাংসের মশলাটা কষছি তখন মামা এলো, তারপরে মামা রান্নাটা ধরলো। সেই দিন আরেকটা প্রবলেম হয়েছিল, আমাদের মিলে সেদিন জল ছিল না এবং তখন আমাদের মিউনিসিপ্যালিটিতে বলা হলো 2টো বড় বড় ট্যাঙ্ক দেওয়া হলো এবং সেই ট্যাঙ্কটা আমার কোয়ার্টারের সামনে দেওয়া হয়েছিল। তো এইভাবেই তখন আমার কোয়ার্টারটা ছোটও ছিল এবং ওখানকার কোয়ার্টারে মানে তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার মিসেসও আমাকে খুব ভালোবাসতেন, ওনার মিসেসও নিমন্ত্রিত ছিল, সবাই ছিল। তো যাই হোক, এইগুলো না আমি করেছি বলে বলছি না, আমার ভালো লাগা থেকে করেছি। আমার ভাই আমাকে বলেও নি তুই কর, আমার দায়িত্ববোধ থেকে মনে হয়েছে। আমি তার বড় দিদি, জাস্ট আমার ভাইয়ের থেকে আমি 1 বছর 3 মাসের বড়, বেশি বড়ও না। তো আমার এগুলো মনে হয়েছে যে আমার দায়িত্ব, আমার ভাইকে দেখা। হতে পারে ভাই বোনের ঝগড়া হতেই পারে, আমরা পিঠোপুটি ভাই বোন, ঝগড়া হতেই পারে, কিন্তু সেটা আমি বেশিক্ষণ কোনো মানে জিয়ে রাখি না। কোনো কারোর সাথে ঝগড়া যদি হয় জিয়ে রাখি না। আজকে আমার রিলেটিভ বলো সবার সাথে, আজকে তো আমার বাবা মা নেই, আমার বর তো বলতে পারে তোমার বাবা মা নেই, কারোর সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু আমি প্রত্যেকের সাথে আমি সম্পর্ক ভালো রাখি। প্রত্যেকেই আমাকে ফোন করে, রূপা ও কেমন আছে, কারণ প্রত্যেকের সাথে আমার লিঙ্ক যেহেতু আছে, সবাই ফোন করে, আমার দিদিরা ফোন করে রূপা ও কেমন আছে, সে কেমন আছে, কাকিমা কেমন আছে, কাকিমাও ফোন করে, আমি কাকিমাকে করি। তো এই যে কিছু লোকের বাজে কথা আমি পাত্তা দিই না, কারণ আমি জানি তারা এগুলো মানুষকে হিট করে বলে। তো আমার কি দান সেটাই, আমি তো থার্ড পার্সনকে নিয়ে আমি ঘর করি না, আমি তো আমার লোক, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, এদের নিয়েই ঘর করি, আর কিছু ভালো বন্ধুবান্ধব। তো আমার ভাই তো এগুলো অস্বীকার করতে পারবে না কোনোটাই। হ্যাঁ, তো হ্যাঁ, আমি রাগ হলে আমি অনেক কিছুই বলে দিই। দেখো, একটা মানুষের মধ্যে তো সব গুণ থাকে না, আমি তো বলছি না আমার মধ্যে সব গুণ আছে। আমার রাগটাই আমার জীবনের কাল হয়ে যায়, যার জন্য অনেক কিছু নষ্ট হয়। আমার রাগের জন্য আমার অনেক কিছু নষ্ট হয়ে যায়, আমি জানি। কিন্তু আমি না মিথ্যে কথা সহ্য করতে পারি না, মিথ্যে বদনাম সহ্য করতে পারি না। হ্যাঁ, তো আমাকে তো অনিমেষ সামলে রেখেছে, ফেলে তো দেয়নি যে আমার রাগ বলে বা কিছু বলে, কারণ সে বোঝে, যে মানুষটা আমার সাথে ঘর করে সে বোঝে যে আমার ওপর দিয়ে কি কি গেছে, যেটা হবার কথা ছিল না। আজকে সে জানে যে কেন আমার রাগ হয়, তাই জন্যই সে আমাকে সামলে রাখে। সুতরাং আউটসাইডার কে কি বলছে আমি পাত্তাই দিই না, কারণ বাকি আমি তো দেখবো যে কারা আমাকে ভালোবাসে, তাতে যদি 10 জনের মধ্যে 2 জনও হয় আমি তাদের কথাই ভাববো, বাকি 8 জনকে আমার দরকার নেই। আমি কোনোদিন বন্ধুবান্ধব নিয়ে বেশি, হ্যাঁ বন্ধুবান্ধব নেই, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, গান শিখেছি, টিচার্স ট্রেনিং করেছি, সব জায়গায় বন্ধুবান্ধব আছে, কিন্তু সবাই এটা জানে, আমাকে কেউ ফোর্স করে না যে আমি অনিমেষ ছাড়া বেরোই না, বা অনিমেষও অন্য কোনো বন্ধুদের নিয়ে একমাত্র অফিসের কোনো বিয়েবাড়ি বা কিছু থাকলে যেখানে ওর একা নিমন্ত্রিত থাকে সেখানেই ও যায়, বাকি আমাকে ছেড়েও কোথাও যায় না। এমনকি ওর মানে একজন তার ছেলে পড়তে বাইরে যাবে, তার জন্য পার্ক স্ট্রিটের ওখানে যে বারবিকিউ আছে ওখানে ওকে বলেছিল, সেটা ছুটির দিন ছিল। এবার ও অনিমেষ ভাবলো ছুটির দিনে আমি আমার বউকে নিয়ে বেরোই, সেখানে আমি একা চলে যাব ফুর্তি করতে বউ ছাড়া। অনিমেষ কিন্তু যায়নি সেখানে, অনিমেষ কিন্তু যায়নি।
তো আমরা তো দুজন দুজনকেই দেখে এত বছর পথ চলেছি, আশা করি বাকি জীবনটাও এইভাবে চলবো। সুতরাং থার্ড পার্সন কী বললো যে আমি আমার বরকে ইরিটেটেড করি, আমার বর কি, আচ্ছা আমার বর কি, সবার যে এই যে প্রশ্নটা, আমার বর কি কাউকে বলেছে যে আমি আমার বউকে নিয়ে ঘর করতে পারি না? তাহলে 28টা বছর আছে কি করে? 28টা বছর আছে কি করে? তাহলে তো থাকার কথা ছিল না। আমার বর কি কাউকে বলেছে যে আমি সংসার করতে পারছি না? আমি একবেলা ঘর থেকে চলে যাই, আমার বর অন্ধ হয়ে যাবে, একবেলা চলে যাই। সুতরাং আমি জানি আমার ভাইয়ের বাচ্চাটা, হ্যাঁ হয়তো এখন অতটা দেখা হয় না, আমার কাছে কি আমি জানি। সুতরাং কে কি বলল আমি এটাতে মানে বদারও করিনি, করবও না কোনো দিন। আমিই থাকবো, আমি থাকবো, আমার জায়গা থেকে কেউ আমাকে টলাতে পারবে না। হ্যাঁ, ভালো বন্ধু নষ্ট হয়েছে, ভেঙে পড়েছি, মন খারাপ ছিল, ওভারকাম করেছি, উঠে দাঁড়িয়েছি। যখন দেখলাম না ফালতু জিনিস নিয়ে আমাকে তো চললে হবে না, আমাকে আমার লোকটার জন্য আমাকে বাঁচতে হবে, আমাকে আমার লোকটার জন্য উঠে দাঁড়াতে হবে, কারণ আমি লোকটা আমার জন্য, আমি লোকটার জন্য। তোরা আউটসাইডার, হয়েছিল বন্ধুত্ব, কেটে গেছে, হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হয়েছে। সে তো করেনি, সে তো আমার সাথে 2 নম্বরই বা খারাপ কিছু করেনি, পরিবেশের শিকার আমরা, পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছি। তো কে কী বললো আউটসাইডার, আই ডোন্ট কেয়ার। এখন আমার মা বাবাও নেই, শ্বশুর শাশুড়ি নেই, অনেক টর্চার হয়েছে অনেক জায়গা থেকে, আর আমাকে আমার জায়গা থেকে কেউ টলাতে পারবে না, কেউ না। তো শাশ্বতী থাকবে। I am only one, not alone.